গ্রামে একটা উজ্জ্বল দিন ছিল। একটা বড় হাভেলিতে কমলা ঝাড় মারছিল। ও একটা খুব ফিকা সুতির শাড়ি পরেছিল আর ওর চেহারায় বয়সের ছাপ পড়েছিল। তখনই রমেশ ভেতরে এলো। ও একটা দামি স্যুট পরেছিল আর ওর চেহারায় অহংকার ছিল। ও জেনে বুঝে কমলার পরিষ্কার করা মাটিতে পা রেখে দিল। কমলা, দেখতে পাচ্ছ না আমি ভেতরে আসছি? সকাল সকাল মুডটা অফ করে দিল। ক্ষমা করে দেবেন রমেশ বাবু, আমি এটা এক্ষুনি পরিষ্কার করছি। আপনি ভেতরে গিয়ে বসুন। তর্ক করবি না আমার সঙ্গে। কাজের বউয়ের মতো থাকো। শহর থেকে আমার বন্ধু সুরেশ আসছে। বাড়ির কোনা কোনা যেন পরিষ্কার থাকে। এইটা বলেই রমেশ ভেতরে চলে গেল। কমলা রেগে গেল না। ও আবার ঝাঁটা ওঠালো আর চুপচাপ মাটি পরিষ্কার করতে লাগলো। কিছুক্ষণ পর হাভেলির বড় বৈঠকের জায়গায় রমেশ আরাম করে বসেছিল। ও অহংকারে নিজের পা টেবিলে রেখেছিল। ওর সামনে ওর বন্ধু সুরেশ বসেছিল। ও হাভেলির সৌন্দর্যতা আর অলংকৃতা দেখে অবাক হয়ে গেছিল। আরে ভাই রমেশ, কি করেছিস ভাই? এই গ্রামে এত বড় আর এত সুন্দর বাংলো কোত্থেকে পেলি ভাই? আরে সুরেশ, রমেশ মাথা লাগিয়েছে। এই বাড়ির যে শহুরে এজেন্ট আছে না, ওকে আমি আমার কথায় ফাঁসিয়ে নিয়েছি। তখনই কমলা চায় আর ব্রেকফাস্ট নিয়ে সেখানে এলো। ও ট্রেটা টেবিলের ওপর রেখে দিল। আর এটা কে? তোর কাজের বউ? হ্যাঁ, এটা কমলা। এই বাড়ির সঙ্গে ফ্রি অফারে এসছে। কমলা চা দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ রমেশকে অবাকভাবে দেখছিল। রমেশের এই ব্যাপারটা একটু ভালো লাগলো না। কি দেখছিস এখানে? যা এখান থেকে। আমাদের জন্য দুপুরের ভালো করে খাবার বানা। হ্যাঁ সাহেব, যেমনটা আপনি বলেন। খাবার খুব সুস্বাদু বানাবো। আপনি শুধু আরাম করুন। কমলা আত্মবিশ্বাসের সাথে ঘুরে গেল আর সেখান থেকে চলে গেল। সুরেশের ওর এই ব্যবহার একটু অদ্ভুত লাগলো, কিন্তু ও এই ব্যাপারটায় খুব একটা খেয়াল করলো না। কিছুক্ষণ পর কমলা রান্নাঘরে অনেক বাসনের সাথে সুস্বাদু খাবার বানাচ্ছিল। ও একটা বাসনে চালাতে চালাতে নিজের কাজ সম্পূর্ণই করতে যাচ্ছিল। তখনই রমেশ জুতো পরে পরিষ্কার রান্নাঘরে ঢুকে গেল আর মাটিতে জায়গায় জায়গায় জুতোর চিহ্ন ছেড়ে দিল। ওর চেহারায় রাগ দেখা যাচ্ছিল। কমলা, আমি তোকে আজকে বলেছিলাম না ভালো করে খাবার দরকার? তুই কি ম্যারম্যারে খাবার বানিয়েছিস? ডাল চাওয়াল। রমেশ বাবু, এটা কোনো সাধারণ ডাল চাল নয়। এটা এই গ্রামের সব থেকে দামি আর বিশেষ বাসমতি চাল। আর ডালে যে তড়কা দিয়েছি তার সুগন্ধ পুরো পরিবেশে ছড়িয়ে যাবে। আপনি খেয়ে তো দেখুন। তুই এবার আমাকে শেখাবি ভালো খাবার কি জিনিস? আবার যদি তর্ক করিস, ঘর ধরে বাড়ি থেকে বার করে দেখবো। মনে রাখিস, এই বাড়ির রাজা আমি। কমলা রমেশের দিকে তাকালো। ওর চেহারায় কঠোরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রথমবার রমেশ একটু ঘাবড়ে গেল আর এক পদক্ষেপ পিছিয়ে গেল। আপনি ঠিক বলছেন সাহেব, আমি তো শুধু আমার দায়িত্ব পূরণ করছিলাম। আপনি রেগে যাবেন না, খাবার টেবিলে দিয়ে আসছি। রমেশ রেগে গিয়ে কিছু বিড়বিড় করতে লাগলো। তারপর ঘুরে রান্নাঘর থেকে ফেরত চলে গেল। কমলা হালকা হাসি দিল আর তারপর নিজের কাজে লেগে গেল। সন্ধেবেলায় রমেশ আর সুরেশ দামি জামা কাপড় পরে গ্রামের বাজার দিয়েই যাচ্ছিল। চলতে চলতে ওরা নিজের আশেপাশের লোকেদের তুচ্ছ নজরে দেখছিল। তখনই গ্রামের পঞ্চায়েত রামলালের নজর রমেশের দিকে গেল। ওকে নিজের কাছে ডাকলো। আরে রমেশ বাবু, একটু এদিকে আসবেন? আপনার সঙ্গে একটু দরকার ছিল, ওই বড় বাংলোটার ব্যাপার। রমেশ রামলালের কাছে এসে পৌঁছালো। সুরেশও ওর সাথে এসে পৌঁছালো। হ্যাঁ বলুন রামলাল বাবু, কি ব্যাপার? আমি শিগগির ওই বড় বাংলোটাকে বড় টাকা দিয়ে কিনে নেব। আচ্ছা, আপনি কি জানেন ওই বাংলোর আসল মালিক কে? আমার কি জানার দরকার? আমার কাছে টাকা আছে, টাকা ফেলে দেবো আর মালিকও তাড়াতাড়ি মেনে যাবে। রমেশ বাবু, বেশি দম্ভ শরীরের পক্ষে ভালো নয়। যাই হোক, কালকে আমিও আসছি আসল মালিকের বার্তা নিয়ে। রমেশ এই কথাটা
হাসিতে উড়িয়ে দিল, কিন্তু সুরেশের চেহারাতে একটু চিন্তা দেখা যাচ্ছিল। সেই রাতেই রমেশ আর সুরেশ খাবার খেয়ে নিয়েছিল। কমলা টেবিল পরিষ্কার করছিল। তখনই রমেশের হাত টেবিলে রাখা গ্লাসে এসে লাগলো, আর জল ছলকিয়ে কমলার পায়ের সামনে মাটিতে এসে পড়লো। ওহো, হাত থেকে পড়ে গেল। কমলা, একটু পরিষ্কার করে দে। আর শোন, কালকে সকালে তাড়াতাড়ি উঠবি, কাল রামলাল আসছে। ভাই রমেশ, এই বেচারিকে এত রাতে খাটাচ্ছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মাথায় ঝিকে চড়িয়ে রাখলে না মাথায় চড়ে নাচবে। ভাগ্য বদলাতে সময় লাগে না রমেশ বাবু, ভগবানের ঘরে দেরি হয়, অন্ধকার নয়। কালকের দিনটা অনেক বড়। হ্যাঁ, কালকের দিনটা বেশ বড়, কারণ কালকে আমি এই বাড়ির মালিক হয়ে এই বাড়ির সিঁড়ি দিয়ে উঠব। কমলা পরিষ্কার করে দিল, নোংরা প্লেট ওঠালো আর সেখান থেকে চলে গেল। রমেশ এখনো জোরে জোরে হাসছিল। পরের দিন রমেশ আর সুরেশ বৈঠকে বসেছিল। তখনই রমেশের ফোন বাজল। ও উৎসাহের সাথে ফোনটা ওঠালো। হ্যালো, হ্যাঁ শর্মা বাবু, কি ব্যাপার? আসল মালিকের সঙ্গে কথা হলো? আমি আপনাকে আগেই বলেছিলাম ওই বাড়ির ব্যাপারটা সরাসরি ব্যাপার নয়। আসল মালিক আজকেই আসছে, ওর কাছে সব ডকুমেন্টেশন কাগজ আছে। সে কি, তুমি তো আমায় বললে যে শহরের কেউ বড় কেউ কেটা, ওর নামটা কি? আমাকে ক্ষমা করবেন রমেশবাবু, মালিক নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক। এটা শুনতেই রমেশ অবাক হয়ে ফোনের দিকে তাকালো। ওকে এইভাবে দেখে সুরেশ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ওর চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। রমেশ, ব্যাপারটা না একটু ঝামেলা মনে হচ্ছে। আরে এত ভয় পাস না তো সুরেশ, যা হবে টাকার সামনে সব ঝুঁকে যাবে। তখনই কমলা সেখানে এলো। ওর হাতে পরিষ্কার কাপড়ের একটা বালতি ছিল। ও নিজে সেই পুরনো ফিকা শাড়ি পরেছিল। কমলা, কমলা, এখান থেকে এখনই তাড়াতাড়ি বেরিয়ে যা। নিজের দিকে তাকিয়ে দেখ, এরকম নোংরা ফাটা কাপড় পরে এখানে দাঁড়িয়ে আছিস। কিন্তু মালিক যদি আসেন তাহলে ওনাকে চা জল খাবার কে দেবে? চা আমি বাইরে থেকে আনিয়ে নেবো। যা, বাইরে আসবি না একদম, বুঝলি? কমলার চেহারা শক্ত হয়ে গেল, কিন্তু ও নিজেকে সামলে নিল। ও তারপর সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রামলাল সেখানে এলো। ওনার হাতে একটা সুন্দর ব্রিফকেস ছিল। রমেশ ওনাকে স্বাগত করলো। আসুন আসুন রামলাল বাবু, আপনারই অপেক্ষা করছিলাম। বসুন। আপনার সঙ্গে আসল মালিক আসেনি? উনি কি রাস্তায় আছেন? রামলাল বসলো না, বরঞ্চ হালকা হাসির সাথে ব্রিফকেস খুললো আর সেখান থেকে জমির কাগজ বার করলেন। রমেশ বাবু, মালিক রাস্তায় নয়, মালিক তো এই বাড়ির ভেতরে অনেক আগে থেকেই আছে। এই বাড়িতে আছে তার মানে? রমেশ, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না ভাই, মিথ্যে কথা বলছে না তো? রামলাল আদরের সাথে নিজের মাথা ঘোরালো। মালকিন, সবকিছু তৈরি আছে, আপনি দয়া করে বাইরে আসুন, এরা আপনার জন্য অপেক্ষা করছে। রমেশ আর সুরেশ উৎসাহের সাথে সেদিকে তাকালো। তখনই পায়েলের ছন ছন আওয়াজ পুরো ঘরে শোনা গেল। দরজা দিয়ে কমলা ভেতরে এলো। আজকে ও সুন্দর সোনালী বুটি শাড়ি আর গয়না পরেছিল। ওকে এই রূপে দেখে রমেশ আর সুরেশ অবাক হয়ে গেল। কমলা, তুমি এটা কি নাটক? এরকম এত দামি কাপড় কার চুরি করেছো? এক্ষুনি বেরো এই ঘর থেকে, এরকম সাহস! মুখ সামলে কথা বলবেন রমেশ বাবু। ইনি এই বাড়ির ঝি নন, ইনি হচ্ছেন শ্রীমতী কমলা দেবী, এই জায়গাকার সব থেকে বড় জমিদার, এই বাড়ির আসল এবং একমাত্র মালকিন। কি? এটা মালকিন? ভগবান, এটা কি হলো? না, এটা মিথ্যে কথা। এ আমার ঝি, রোজ আমার কার্পেট পরিষ্কার করে, মালকিন কি করে হতে পারে? রামলাল বাবু, এটা কিন্তু কোনো চাল। কমলা আগে এগোলো আর পুরো আত্মবিশ্বাসের সাথে সোফায় বসে গেল। এটা কোনো মিথ্যে নয় রমেশ বাবু, এই ঘর, এই জমি আর এই জমির ওপর যে তুমি দাঁড়িয়ে আছো, এই সব কিছু আমার পূর্বপুরুষেরা এই বাংলো বানিয়েছিল। তো তুমি এখানে ঝি সেজে কেন কাজ করছিলে? আমাকে প্রতারণা করলে কেন? বেইমানি আমি নই,
তুমি নিজের সাথে করেছো। আমার এই পূর্বপুরুষের ঘরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন তুমি এই ঘর ভাড়া নিয়েছিলে তখন ভেবেছিলাম যে দেখি যে আমার ভাড়াটে কিরকম, কিন্তু তুমি কি করলে? তুমি নিজের সম্পত্তির অহংকারে একজন গরিব মহিলাকে মানুষই ভাবলে না, তুমি ভাবলে টাকাই সবকিছু। আজকে তোমার এই অহংকার আমি এই মাটিতেই ভাঙবো, যেখানটা আমি পরিষ্কার করতাম। রমেশের চোখে জল চলে এলো আর ও হাঁটু গেড়ে বসে পড়ল, আর ও নিজের এত বড় ভুলটা বুঝতে পারল। মালকিন, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে বাড়ি থেকে বার করবেন না, আমি আপনার সব শর্ত মানতে রাজি। আমি আর কোনোদিন কোনো গরিবের অপমান করব না, আমাকে একটা সুযোগ দিন। সুযোগ তারাই পায় যারা ভুল করে অন্যায় করে। তুমি তো মানবিকতার অপমান করেছো। যে মানুষ কোনো গরিবের অসহায়তাকে সম্মান করতে পারে না, তার আমার বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। রামলাল তার জিনিসপত্র নিয়ে হলে নিয়ে এলো, আর তারপর কমলা ওদের যাওয়ার ইশারা দিল। রমেশ বারবার বিনতি করতে লাগলো, কিন্তু কমলা নিজের সিদ্ধান্ত বদলাল না। তখনই সুরেশ রমেশের কাঁধে হাতটা রাখলো। চল রমেশ, এখানে আর কিছু হবে না। আমরা বাঘিনীকে ছাগল ভেবে খুব বড় ভুল করেছি। নিজের ভাগ্যের ওপর থুতু দে আর চল এখান থেকে। এরপর রমেশ আর সুরেশ সেখান থেকে চলে গেল। এদিকে কমলা নিজের হাভেলিতেই থেকে গেল। ও নিজের সমস্ত চাকর বাকর কাজ করার লোকেদের সব সময় ভালোবাসা আর কৃতজ্ঞতার সাথেই ব্যবহার করত। এটাই শেখা যায় যে সব মানুষকে সমানভাবে সম্মান দেওয়া উচিত, সে কিনা সে যে কোনোই কাজ করুক না কেন। এর সাথে এই গল্পটি এখানেই শেষ হলো।